প্রতিমা ভাঙচুর হয়েছে 27টি, মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 23টি, শ্মশান ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে 5টি, জমি জমাত থেকে উচ্ছেদের ঘটনা ছিল 26টি, বসত ভিটি জমি জমা শ্মশান থেকে উচ্ছেদের অপপ্রয়াসের ঘটনা ঘটে 73টি, দেশ ত্যাগের হুমকি দেওয়া হয় 34 জনকে, গ্রাম ছাড়া করা হয় 60টি পরিবারকে, ধর্মান্তরিত হওয়ার হুমকি দেওয়া হয়েছিল 4 জনকে, জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় 7 জনকে, বসত ভিটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটে 88টি, দৈহিক হামলায় গুরুতর জখম হয় 247 জন, বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক ত্রাণ বিতরণকালে ইসলাম ধর্ম গ্রহণে আহ্বান জানানো হয় 20টি পরিবারকে, মহানবীকে কটূক্তির মিথ্যা অভিযোগে আটক করা হয় 4 জনকে। বিগত 2021 সালের অক্টোবর থেকে জুলাই 2022 পর্যন্ত সময়কালের সাম্প্রদায়িক পরিস্থিতি ছিল নিম্নরূপ: হত্যার শিকার 21 জন, হত্যা চেষ্টার শিকার 1 জন, হত্যার হুমকির ঘটনা ঘটেছে 3টি, হামলা শারীরিক নির্যাতন জখমের শিকার হয়েছে 93 জন, বসতঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে 70টি, চাঁদা দাবির ঘটনা 1টি, বসতবাড়ি জমি জমা দখলের ঘটনা ঘটেছে 36টি, বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে 28টি চাকমা পরিবার, উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে 1টি পরিবারকে, দেবোত্তর মন্দির গির্জায় হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 37টি, প্রতিমা ভাঙচুর হয়েছে 81টি, শ্মশান দখলের চেষ্টা চালানো হয়েছে 5টি, অপহরণের ঘটনা ঘটেছে 11টি, জায়গা জমি থেকে উৎখাতের চেষ্টার ঘটনা ঘটেছে 129টি, ধর্ষণ গণধর্ষণের ঘটনা ঘটেছে 3টি, ধর্মীয় অনুভূতি কথিত মতে আঘাতের ঘটনার আটক হয়েছে 8 জন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই সংবাদ সম্মেলনে বিগত বছরগুলোই সংঘটিত সাম্প্রদায়িক চাল উল্লেখ করা হলো চলতি 2023 সালের জুলাই মাস থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত সাম্প্রদায়িক পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণের জন্য এই সময়কালে হত্যার ঘটনা ঘটেছে 45টি, মরদেহ উদ্ধার হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হয়েছে 7 জনের, হত্যার চেষ্টা হয়েছে 10 জনকে, হত্যার হুমকি দেওয়া হয়েছে 36 জনকে, হামলা শারীরিক নির্যাতন জখম হয়েছে 479 জন, চাঁদা দাবি করা হয়েছে 11 জনের কাছ থেকে, বসতঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 102টি, বসতবাড়ি জমি জমা দখলের ঘটনা ঘটেছে 47টি, বসতবাড়ি জমি জমা দখলের উচ্ছেদের তৎপরতা ও হুমকি 45টি, দেশত্যাগের হুমকি বাধ্য করার চেষ্টার ঘটনা ঘটেছে 11টি, দেবোত্তর মন্দির গির্জার সম্পত্তি দখল ও দখলের চেষ্টার ঘটনা হয়েছে 15টি, শ্মশান ভূমি দখলের চেষ্টার ঘটনা ঘটেছে 60টি, মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 94টি, প্রতিমা ভাঙচুর হয়েছে 40টি, ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে 25টি, অপহরণ নিখোঁজ ও জোরপূর্বক ধর্মান্তরকরণের ঘটনা ঘটেছে 12টি, ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে আটক হয়েছে 8 জন, জাতীয় নির্বাচনে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে 32টি, স্থানীয় নির্বাচনে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে 5টি, অন্যান্য ঘটনা ঘটেছে 14টি,
মোট ঘটনা ঘটেছে 1045। এই সংখ্যাটি সাম্প্রদায়িক চালচিত্রের একটি আংশিক অংশ মাত্র। বিগত বছরগুলোর সাম্প্রদায়িক সহিংসতার তুলনামূলক পর্যালোচনায় দেখা যায়, সহিংসতার ঘটনার খুব বেশি হেরফের আজও হয়নি। সাম্প্রদায়িক পরিস্থিতিতে লক্ষণীয় 1970-এর নির্বাচনকালীন সময়ের প্রায় 19 সংখ্যালঘু বর্তমানে 8.6 নেমে এসেছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের চালচিত্র বিশ্লেষণে দেখা যায়, ব্যবসায়ীদের মধ্যে বিশেষ করে সংখ্যালঘু স্বর্ণ ব্যবসায়ী ও তাদের পরিবার, মন্দির, উপাসনালয় এবং বিগ্রহ, সংখ্যালঘুদের জায়গা জমি ও স্কুল কলেজে পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েরা সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছে। স্বাধীনভাবে ধর্মাচারের পরিবেশ একেবারেই সংকুচিত করা হয়েছে। পুলিশ প্রহরায় ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চলাকালে সন্ত্রাসীদের কাউকে জনগণ আটক করলে পুলিশ প্রশাসন তাকে পাগল বানিয়ে মূলত সাম্প্রদায়িক অপশক্তিকেই উৎসাহিত করে। ফেসবুক হ্যাক করে ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে সাম্প্রদায়িক অপশক্তি সংখ্যালঘুদের ঘরবাড়িকে আক্রমণের শিকার হচ্ছে, অহেতুক যুবক সম্প্রদায়কে হয়রানি করছে। সংখ্যালঘুদের পর সহিংসতার 70 থেকে 75% ভূমিকেন্দ্রিক। ভূমি জবরদখলের বদমতলবে ভূমিক্ষেকো সন্ত্রাসীরা প্রায় বেশিরভাগ সময় নানান রাজনৈতিক দলের প্রভাবপুষ্ট হয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই সাম্প্রদায়িক সহিংস আক্রমণ পরিচালনা করছে। সিটি কর্পোরেশনের মতো সরকারি সংস্থাও জমি জবরদখলের ঘৃণ্য কাজে জড়িত। ঢাকায় অতি সাম্প্রতিককাল বংশালের আগা সাদেক লেনের মিরনজিল্লা হরিজন পল্লী, যাত্রাবাড়ির ধলপুর তেলেগো কলোনি এবং কমলাপুর রেললাইনের পাশের হরিজন পল্লীর বাসিন্দাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে তাদের জোরপূর্বক উচ্ছেদের অপপ্রয়াসের দুঃখজনক অমানবিক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। চলতি বছরের জাতীয় স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে রাজনৈতিক দলের নেতাদের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অপপ্রয়াসও দুঃখের সাথে লক্ষ্য করা গেছে। শুধু তাই নয়, এ দুটি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা মূলত সরকারি দলের, কেউ দলীয় প্রতীকে, কেউ বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে। লক্ষ্য করা গেছে, ব্যতিক্রমবাদের প্রার্থীদের অনেকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ভোটদানে নানানভাবে শুধু বিঘ্নই সৃষ্টি করেনি, প্রকারান্তরে সংখ্যালঘুদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। এই বিভাজনের কারণে নির্বাচনের পক্ষ বিপক্ষের হাতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন নির্বাচনের নতুন এক মাত্রা যুক্ত করেছে। প্রিয় ভাই ও বোনেরা, ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপামর বাঙালি ও আদিবাসী জনগোষ্ঠী একাকার হয়ে 71-এর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, সীমাহীন আত্মত্যাগ করেছে। এরই মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে আবির্ভাব ঘটে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের। 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে ঘোষিত হয়। সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে ও রাজনৈতিক পর্যায়ে কিভাবে নিশ্চিত করা যাবে তা বিশদভাবে উল্লেখিত ছিল। কিন্তু সংবিধানের এই যে সাংবিধানিক ধারা, তার চর্চা ও প্রয়োগের সূচনা ঘটার মুহূর্তে
1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয় এবং এর মধ্য দিয়ে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশকে মিনি পাকিস্তানে পরিণত করা হয়। কবি শামসুর রহমান এই পর্যায়ে খেদোক্ত করে তাঁর এক কবিতার পংক্তিতে লিখেছিলেন, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। পরবর্তীতে বাংলাদেশকে অধিকতর সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অভিপ্রায়ে 1977 সালে জারিকৃত মার্শাল ল প্রোক্লামেশনের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে পাকিস্তানি সংবিধানের আলোকে ধর্মীয় মোড়কে আচ্ছাদিত করা হয় এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধর্মীয় সংখ্যাগুরু জনগণের ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে সংবিধানে সংযোজিত করে ঐক্যবদ্ধ বাঙালি জাতিসত্তাকে ধর্মের ভিত্তিতে শুধু বিভাজিতই হয়নি, জননা গণনার দিক থেকে সংখ্যালঘু আদিবাসী এক বিশাল জনগোষ্ঠীকে ধর্মীয় বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয় এবং তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়। প্রায় 21 বছর সামরিক বেসামরিক নানান লেবাসে ক্ষমতা দখলকারী শক্তিসমূহ 71-এর পরাজিত শক্তিকে সাথে নিয়ে তৃণমূল পর্যন্ত সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে ছড়িয়ে দেয়। কিন্তু বিগত 15 বছর আগে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল ক্ষমতায় আসীন হওয়া সত্ত্বেও আজও সংবিধানকে 72-এর ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়নি। পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে বাতিলকৃত ধর্মনিরপেক্ষতা এবং 12 নম্বর অনুচ্ছেদ সংবিধানে ফিরে এলেও সাম্প্রদায়িক আবরণ থেকে সংবিধান মুক্ত হতে পারেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে সাম্প্রদায়িক অপশক্তির সাথে মেলবন্ধন বা তোষণ কার্যত তাদেরকে উৎসাহিত করেছে। এর ফলে বাঙালিত্ব ক্রমশ সংকুচিত হচ্ছে, আত্মপরিচয়ের সংকট তীব্রতর হচ্ছে, সংস্কৃতিতে সংকট চলছে। এই সুযোগে সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি রাষ্ট্র, সরকার, প্রশাসন, রাজনীতি, সমাজসহ সর্বক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করে সংখ্যালঘু সম্প্রদায়কে অধিকতর নিরাপত্তাহীন ও আস্থাহীন করে তুলছে এবং তাদের দেশত্যাগকে কৌশলে বাধ্য করা হচ্ছে। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হলেও আজও তা কার্যকর হতে পারেনি এবং এর মধ্য দিয়ে পাহাড়ে অশান্তি ও অস্থিতিশীলতা জিয়ে রাখা হয়েছে, যা উদ্বেগজনক। 2001 সালে তথাকথিত শত্রু অর্পিত সম্পত্তি আইন বাতিল করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পার্লামেন্টে গৃহীত হলেও বাস্তবায়নের মুখ আজও দেখতে পারেনি। প্রশাসনিক রাজনৈতিক ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক অপশক্তি এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করতে দেয়নি, বরং নানান উছিলায় তাদের হয়রানি ও সর্বশান্ত করে তুলছে। অব্যাহত সাম্প্রদায়িক নিপীড়ন ও আইনের প্রয়োগে বাধা সৃষ্টি করে কার্যত সংখ্যালঘুদের ভূমিহীন করার এহেন দৃষ্ট অভিসন্ধি একদিকে সংখ্যালঘুদের দেশত্যাগের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে দেশের গণতান্ত্রিক ভিতকে ক্রমশই দুর্বল করে দিচ্ছে। এহেন পরিস্থিতিতে ঐক্য পরিষদের দাবিকে যথাযথ বিবেচনায় এনে সরকারি দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকার করে। যদিও এই অঙ্গীকার সময়ের বেশিরভাগই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও সরকারি দল তাদের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করেছিল, কিন্তু তার কোনটি বাস্তবায়ন করা। আওয়ামী লীগের দ্বাদশ
সংসদীয় নির্বাচনের আগে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে সেখানে নির্বাচনী অঙ্গীকার সমূহের মধ্যে রয়েছে ক, সংবিধানের 23 ক অনুচ্ছেদে বর্ণিত উইদিন কোর্ট বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ব আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণে কোর্ট শেষ ধারা সুরক্ষার উদ্যোগ অব্যাহত করণ। খ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রয়োগের বাধা দূরীকরণ। গ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন। ঘ, বিএনপি জামাত জোট সরকারের এথনিক ক্লিনজিং উইদিন কোর্ট অপনীতির কবলে যেসব অমানবিক ঘটনা ঘটেছে তার বিচার কার্য সম্পন্নকরণ এবং তার পুনরাবৃত্তি রোধকরণ। ঙ, ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিসত্তা ও চা বাগানে কর্মরত শ্রমজীবী জনগোষ্ঠীর উপর সন্ত্রাস, বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের চির অবসান, জীবন সম্পদ সম্ভ্রম, মানমর্যাদা সুরক্ষা, সর্বক্ষেত্রে সমান অধিকার নিশ্চিতকরণের নীতি অব্যাহতকরণ। দেশের সকল অনগ্রসর অঞ্চলের সুষম উন্নয়ন এবং ওইসব অঞ্চলের জনগণের জীবনের মানোন্নয়ে অগ্রাধিকার প্রদান। আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিরাজমান সাম্প্রদায়িক পরিস্থিতি থেকে উত্তরণে ইতিমধ্যে সরকারি দল কর্তৃক প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থ বান্ধব অঙ্গীকার সমূহ পূরণে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই।